এটা নয় যে সবসময় ইলিগাল ফায়ার আর্মস অথবা অ্যামিনিশন পুলিশ উদ্ধার করে না অথবা ধরে না, কিন্তু এটা বিভিন্ন সময় যে ব্যবহার হয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা এখনো সার্কুলেট করছে। এটা একটা পুলিশের বড় চ্যালেঞ্জ আছে যে এটা এখন আমার মনে হয় একটু ঝিমিয়ে গেছে, দে হ্যাভ স্লোড ডাউন। হাওড়া পুলিশ কমিশনারেট অথবা ব্যারাকপুর এদের মধ্যে একটু কোঅর্ডিনেশন আর একটু ভালো করা উচিত। ওদের আরেকটা চ্যালেঞ্জ আছে যে ফ্লোটিং পপুলেশন, রেলওয়ে স্টেশন, তারপরে এখন মেট্রো আছে, তারপরে বাই বাস অনেক লক্ষ মানুষ প্রতিদিন চলে আসছে, হেলমেট পরে আবার অথবা মুখটা ঢাকা দিয়ে তারপরে ক্রাইম করে বেরিয়ে যাচ্ছে। তো এগুলোকে চেস করে ধরা উচিত, সেগুলো আমার মনে হয় এখন ঠিক মতন হচ্ছে না। গত 3 দিন কলকাতার 3 প্রান্তে উত্তর কলকাতা, মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতায় চলল দুঃসাহসিক ডাকাতি, যার ফলে কলকাতার নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তার পাশাপাশি দিনের আলোয় অস্ত্র দেখিয়ে কিভাবে হচ্ছে ডাকাতি, একাধিক প্রশ্ন নিয়ে ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস অধীর শর্মা স্যার। সরাসরি কথা বলে নেব এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন। স্যার, আপনাকে দাওয়ালে স্বাগত। ধন্যবাদ। আপনাদের এই মাধ্যমে আপনাদের দর্শক তাদেরকেও আমি আমার নমস্কার জানাই। স্যার, আপনি দীর্ঘদিন বিভিন্ন জেলার এসপি থেকে ডিজি রেলের দায়িত্ব সামলেছেন খুব সফলভাবে। আপনাকে প্রশ্ন করবো যে স্যার, এই যে বিগত 3 দিন কলকাতায় যে সমস্ত ডাকাতির মতো ঘটনা ঘটে চলেছে, এই নিয়ে আপনি কি বলবেন? এই তিনটা ঘটনার অ্যাকচুয়ালি মানে তিনটা বিভিন্ন ধরনের জিনিস আছে। দুটো দেখলাম কলকাতা পুলিশ এলাকায় হয়েছে। একটা তো ওই মানে রিজেন্ট পার্ক, তারপরে একটা সেন্ট্রাল এভিনিউ, তারপরে একটা দমদম, একটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বাকি দুটো কলকাতা পুলিশ। তো এর মধ্যে যেটা আমার মনে হয়েছে এখন যারা অপরাধ করতে যাচ্ছে তারাও একটু পুলিশের কাজ কিছুটা বুঝে গিয়ে অনেকবার ওই মুখটা চেহারাটা ঢেকে নিয়ে তারপরে এটা ক্রাইম করতে নামছে। তারপরে সিসিটিভিগুলো এখন তারা সবাই জানে বিভিন্ন বাড়িতে থাকে, ওইগুলোকে আকেজও করে দেয়। কলকাতা পুলিশের ক্ষেত্রে আমি বলবো যে এগুলো ইনসিডেন্ট হয়ে গেলেও অ্যাকচুয়ালি ধরার মধ্যে কিছুটা আর একটু বেটার কোঅর্ডিনেশন আনতে হবে, বিকজ অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রাস্তার উপরে লাগানো আছে, মানে বাড়ি ছাড়া যেটা পুলিশের পক্ষ থেকে লাগানো আছে রাস্তার উপরে। তো ওইগুলো ফিড যেখানেই যাচ্ছে ওখান থেকে মানে ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে খবরটা নিশ্চয়ই চলে আসে লালবাজার যেটা মেন কন্ট্রোল রুম আছে ওখানে, অথবা অন্যভাবে। তো এই দুষ্কৃতীদের ধরার জন্য একটু সময় লাগছে, মানে কেস ডিটেকশন যেটা আমরা বলি। তো এইটা একটা পক্ষ হলো। আর সেকেন্ড যেটা হলো যে মানে ফ্রিলি আর্মস অ্যান্ড অ্যামিনিশন, ইলিগাল আর্মস রাদার, আর্মস অ্যান্ড অ্যামিনিশন, তো লিগাল আর্মস আর অ্যামিনিশন দিয়ে খুব কমই ক্রাইম করা হয়, এগুলো ইলিগালি এগুলো সার্কুলেশনে আছে। এইগুলো সার্কুলেশনগুলোকে অপরাধীদের কাছ থেকে মানে কম করা অথবা বন্ধ করে দেওয়া, এটা একটা পুলিশের বড় চ্যালেঞ্জ আছে যে এটা এখন আমার মনে হয় একটু ঝিমিয়ে গেছে, মানে দে হ্যাভ স্লোড ডাউন। এটা নয় যে সবসময় ইলিগাল ফায়ার আর্মস অথবা অ্যামিনিশন পুলিশ উদ্ধার করে না অথবা ধরে না, কিন্তু এটা বিভিন্ন সময় যে ব্যবহার হয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা এখনো সার্কুলেট করছে। অ্যান্ড থার্ডলি, যেই লোকগুলো যদি ইলিগাল আর্মস অ্যান্ড অ্যামিনিশন ব্যবহার করছে অথবা ওইটা দিয়ে ক্রাইম করছে, সেই কেসগুলোকে সময় মতন কোর্টে কনভিকশন করিয়ে ওদের শাস্তি পাইয়ে দেওয়া, এইটা আমার মনে হয় এটা মানে এখন জোর দিতে হবে। আদারওয়াইজ এইসব যে ঘটনা হচ্ছে তাতে যারা সাধারণ নাগরিক তাদের মধ্যে মনের মধ্যে একটা এমন ভাবনা সঞ্চার হচ্ছে যে ক্রাইম কন্ট্রোল যেটা আমরা বলি, এটা এখন ঠিক মতন পুলিশের হাতে ক্রাইম কন্ট্রোল নেই, মানে ক্রাইমটা ঠিক মতন কন্ট্রোল হচ্ছে না। স্যার, এই যে বেআইনি অস্ত্রের কথা বললেন, প্রতিটা ডাকাতির ক্ষেত্রে দেখা গিয়েছে যে অস্ত্রর যোগ রয়েছে। এই অস্ত্রগুলি বাংলায় কোথা থেকে আসছে এবং দুষ্কৃতীদের হাতে এই অস্ত্রগুলো কিভাবে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, ওয়েস্ট বেঙ্গল একটা এমন রাজ্য আছে, এরপরে আমাদের মানে বাংলাদেশ আছে, কিন্তু যে খবর অথবা যেগুলো ধরা পড়ে তাতে বোঝা যায় যে এটা বাংলাদেশ থেকে কিছু হয়তো বর্ডারিং ডিস্ট্রিক্টে আসতে পারে, কিন্তু বেসিক্যালি যে অন্যান্য রাজ্যগুলোতে ইলিগাল ফায়ার আর্মস বেশি
ম্যানুফ্যাকচার করা হয়, এবং বিহার আছে, মেবি পার্টলি উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ, তো ওখান থেকে এখানে পশ্চিমবাংলায় আসে। আমার মনে আছে এটা মানে রেল থেকেও 2011-12 আমি আইজি রেলওয়ে ছিলাম, তখন মানে ইনসিডেন্টগুলো ছিল যে রেল থেকেও এইগুলো আসতো, কিন্তু আমরা এগুলো এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলাম যে পরে ট্রেনে ওরা না নিয়ে এসে বাই রোড নিয়ে আসতো। তো একটা ইনসিডেন্টের আমি ডিটেলস পড়ছিলাম, তো দেখলাম ট্রেনের টিকিট পাওয়া গেছে একজন দুষ্কৃতী যে ধরা পড়লো সেন্ট্রাল ক্যালকাটাতে। তো তাতে মনে হয়েছে যে এটা আবার হয়তো আরম্ভ হয়েছে। তো এর জন্য আমার মনে হয় রেল পুলিশ প্লাস কলকাতা পুলিশ আর রাজ্যের যে পুলিশ কমিশনারেটগুলো যেটা আশেপাশে আছে, এই যে হাওড়া পুলিশ কমিশনারেট অথবা ব্যারাকপুর, এদের মধ্যে একটু কোঅর্ডিনেশন আর একটু ভালো করা উচিত। বিকজ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে একটা চেকিং করা উচিত, আর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই হয়তো হাওড়া পুলিশ কমিশনারেট অথবা শিয়ালদার ক্ষেত্রে কলকাতা পুলিশ কমিশনারেট এলাকাটা চলে আসে। তো রেলওয়ে স্টেশন অথবা স্টেশন থেকে ঠিক বেরোলেই এদের ধরাটা একটু সহজ আছে। তো একবার শহরে চলে আসলে তারপরে তো ওইগুলো আইদের কাউকে খুন করবে অথবা এরকম রবরি, ডাকাতি, এগুলো স্ন্যাচিং, এগুলো তো ব্যবহার হবে। তো একটু সমন্বয় মানে কোঅর্ডিনেশনের অভাবটা আমি দেখছি। কলকাতা পুলিশ ইটসেলফ হ্যাজ গুড জুরিসডিকশন, প্লাস ওদের আরেকটা চ্যালেঞ্জ আছে যে ফ্লোটিং পপুলেশন, রেলওয়ে স্টেশন, তারপরে এখন মেট্রো আছে, তারপরে বাই বাস অথবা অন্যান্যভাবে কলকাতাতে অনেক লক্ষ মানুষ প্রতিদিন চলে আসছে। তো এখন প্রত্যেককে চেকিং না করতে পারলেও যেগুলো এখন মেথডোলজি অ্যাভেলেবল আছে, সিসিটিভিগুলো বিভিন্ন ট্রাফিক কন্ট্রোল জন্যেও, আর ইভেন আমি বলবো এটা ক্রাইম কন্ট্রোলেও ব্যবহার করা প্রয়োজন আছে। ঠিক ঠিক মতন এগুলো ব্যবহার করলে যেগুলো ইকুইপমেন্ট আছে, তারপরে কলকাতা পুলিশে তো এতগুলো মোবাইল ভেহিকেলগুলো রাস্তার উপরেই থাকে। আমি যখন ক্যালকাটা পুলিশ কাজ করেছি তখন ওগুলোকে আরএফএস বলা হতো। তারপরে অন্যান্য ধরনেরই মানে ছোট 4 হুইলারগুলোতে একজন অফিসার, তারপরে অন্তত 2-3 জন পুলিশ কর্মী থাকেন। তো ওদেরকে কন্ট্রোল রুম মাধ্যমে অ্যালার্ট করা হয় যদি কোনো সাসপিশিয়াস লুকিং বাইকে করে 2 জন যাচ্ছে, 3 জন যাচ্ছে, অথবা হেলমেট পরে আবার অথবা মুখটা ঢাকা দিয়ে তারপরে ক্রাইম করে কেউ বেরিয়ে যাচ্ছে। তো এগুলোকে চেস করে ধরা উচিত, সেগুলো আমার মনে হয় এখন ঠিক মতন হচ্ছে না। এই যে শিয়ালদা চত্বরে দুদিন দুদিন যে অস্ত্র উদ্ধার হয়েছে, ওখানে 5 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ইভেন যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জনই কিন্তু মানে হাইলি এডুকেটেড। তো এই সমস্ত বিষয় নিয়ে কি বলবেন যে এই যে হাইলি এডুকেটেড এবং 5 জনকে গ্রেপ্তারও করা হয়েছে, পুলিশ সূত্রে জানাও গিয়েছিল যে তারা ডাকাতির উদ্দেশ্যেই এখানে এসেছে। দেখুন, এডুকেশন সঙ্গে ক্রাইম, এখন ক্রাইম তো এটা মানে খানিকটা আমাকে ক্রিমিনোলজির ক্ষেত্রে আমাকে চলে যেতে হবে। বিকজ ফর ওয়ান উই অল নো আমাদের এখন যে ম্যাটেরিয়ালিজমের যুগ চলে এসছে, সবাই খুব তাড়াতাড়ি পয়সা চায়। এখন এরা এডুকেশন নিয়েছে, আমি দেখলাম একটা আইটিআই পাস করা ছেলে আছে, একজন বিটেক আছে। ইফ ইউ ফল ইন টু ব্যাড কোম্পানি, আপনার বন্ধুগুলো যদি ওই রকম থাকবে যে কিছু মানে ছোটোখাটো ক্রাইম করলো, তারপরে এদের সাহস হয়ে গেলো, তারপরে বলে চলো একটু অন্য জায়গায় গিয়ে বড় কাজ করি। তো দ্যাট মে বি ওয়ান অফ দ্য ফ্যাক্টার্স। অ্যান্ড সেকেন্ডলি, গেইনফুল এমপ্লয়মেন্ট যদি না থাকে, আপনি বিটেক করেছেন, আপনি এমবিএ নিয়ে ঘুরছেন ডিগ্রি, কিন্তু আপনার কাছে কিন্তু ওই আগে বললাম মানে যদি আপনার কোম্পানিটা এমনই হয়ে যায়, একটা দুটো বাজে ছেলের সঙ্গে যদি আপনি ঘুরতে আরম্ভ করলেন, আর যদি আপনি যেখানে থাকেন সেখানে ক্রাইম না করে ওরা লোক দিল যে না চলো ওখানে যাই, আমরা ধরা পড়বো না, দিস মে অলসো বি এ ফ্যাক্টর। আই ডোন্ট নো, মানে এগুলো তো নর্মালি এগুলো ধরার পরে যে পুলিশ কেস রেজিস্টার করেছে তদন্ত করবে, তো অ্যাজ পার্ট অফ ইনভেস্টিগেশন এদের ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস ভেরিফিকেশন আমরা বলি। তো এটা যেখানকার এরা মূল নিবাসী অথবা যেখানে থাকে ওখানকার পুলিশ স্টেশন থেকে এদের পুলিশ রেকর্ডগুলো আনা হবে। অর্থাৎ এর আগে কোনো কেসে এরা ধরা পড়েছে কিনা অথবা সাসপেক্টেড ছিল কিনা। তো এটা দেখা যেতে পারে যে হয়তো ওখানেও দু একটা ক্রাইম এরকম করেছে, তারপর এখানে এসেছিল। তো এইগুলো ফ্যাক্টর থাকে। বাট আই এম শিওর ক্যালকাটা পুলিশ যখন এই কেসটা রেজিস্টার করেছে, তো এই ফ্যাক্টরগুলো ওরা দেখবে প্রিভিয়াস ক্রিমিনালিটি কিছু আছে কিনা।
আচ্ছা, একটা প্রশ্ন করব যে আপনি তো দীর্ঘদিন বিভিন্ন মানে পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্ব সামলেছেন। তো এই যে গত 3 দিনের যে ডাকাতির ঘটনা ঘটেছে, যদিও একটা সাজানো, তো এই নিয়ে কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তো আপনার কি মনে হয় যে পুলিশের ল অ্যান্ড অর্ডার বদল করা বা আরো কড়া করা উচিত? দেখুন, এটা এখন তো সেই পর্যায়ে অব্দি চলে যায়নি, বাট ন্যাচারালি এটা ল অর্ডার থেকে বেশি আমি মনে করি ক্রাইম প্রিভেনশন ক্ষেত্রে আরো একটু সজাগ হওয়া উচিত। বিকজ কলকাতা পুলিশের স্যাংশন স্ট্রেংথ আছে অলমোস্ট 34,000 ফর এ মেট্রোপলিটন সিটি, মানে যথেষ্ট আছে। ট্রাফিক পুলিশ, তারপরে থানা পুলিশ আর অন্যান্য উইং যেটা আছে ওটা নিয়ে দে শুড বি এবল টু প্রিভেন্ট সাচ ক্রাইম। আর যদি ক্রাইমটা হয়ে গেলে উইদিন এ রিজনেবল টাইম ডিটেক্ট করা, যেগুলো অপরাধী তাদেরকে ধরা, এগুলো সম্ভব হয়। পার্টিকুলারলি ওদের ইভেন বাজেট যেগুলো দেওয়া হয় মডার্নাইজেশন করার জন্য, সিসিটিভি থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস, যেগুলো ইকুইপমেন্ট থেকে, মানে অপরাধীদেরকে চিহ্নিত করা অথবা সময় মতন ওদেরকে ধরা। তো এইটা ন্যাচারালি এখন যে দেখা যাচ্ছে একটা স্ল্যাকনেস, একটা ঢিলামি এসছে। কিন্তু মানে এই 3টা অথবা 4টে ঘটনার জন্য যে ল অ্যান্ড অর্ডার খুব ডিটোরেট করে গেছে, এটা আমি মনে করি না। বাট হ্যাঁ, এটা ঠিক আছে যে এটা এখন সময় মতন ব্যবস্থা না নিলে সাবসিকুয়েন্টলি আরও কিন্তু পরিস্থিতি খারাপ হবে। আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, আমি ক্যালকাটা পুলিশে আমি 27-28 বছর আগে কাজ করেছি। ইন 96-97 there was series of dacoities in বড়া বাজার। তো বড়া বাজার এলাকাতেই মানে পরপর যে ক্যাশ নিয়ে অনেক লোক ঢুকতো বেরোতো। তো তখন যিনি সিপি ছিলেন উনি ঠিক করলেন যে মানে প্রত্যেক রাস্তার উপরেই উনি পিকেট দিয়ে দেবেন। আমি তখন সিনিয়র ডিসি আর্ম পুলিশ ছিলাম, তো আমাদের আর্ম পুলিশ থেকে অনেকগুলো ম্যান পাওয়ার ডেপুট করে পিকেটগুলো দেওয়া হলো। তা কিন্তু আলটিমেটলি ক্রাইম তো সলভ করে ক্রাইম ব্রাঞ্চ, ডিডি, যেটা কলকাতা ক্ষেত্রে আমরা বলি। তো ওদের ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্টে অফিসারদের সংখ্যা যথেষ্ট আছে। ইনফ্যাক্ট ওর অফিসারদের সংখ্যা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে সিআইডি আছে ওর থেকে বেশি আছে। তো ওদের আমি মনে করছি যে একটু স্ল্যাকনেস ওদের মধ্যেই চলে এসছে। বিকজ ক্রিমিনাল ওয়ার্ল্ড মধ্যে কিছুটা ক্রিমিনাল সোর্স রাখতে হয়। ক্রিমিনাল সোর্স মানে আগাম যাতে ওরা খবর দিয়ে দেয়। তারপরে আমাদের যেগুলো কারেকশনাল হোমস যেটা আমরা বলি, প্রিজেন্স অথবা জেল আগে বলা হতো, অনেকবার দেখা যায় যে জেলের মধ্যে যারা ফার্স্ট টাইম অফেন্ডার আছে, ওরা যখন জেলের মধ্যে থাকে তো আগের থেকে যারা ক্রাইম করেছে তারা ওদেরকে টার্গেট বানিয়ে নেয়। তো আমি 2 বছর এডিজি কারেকশনাল সার্ভিসে ছিলাম, তো আমি জানি মানে ওইগুলো জেলের মধ্যে বলা হয় যে এক ধরনের পাঠশালা নতুন জেনারেশন ক্রিমিনালকে দেখে। আর দিস ইজ নট অনলি ট্রু ফর ওয়েস্ট বেঙ্গল অর ফর ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড এটাই হয়। তো ওইখান থেকে মানে ফ্রম উইদিন জেলও যদি ক্রিমিনাল ইন্টেলিজেন্স জেনারেট করতে হয় যে কারা জেল থেকে মানে বেরিয়ে গিয়ে তারপরে আবার একটা নতুন গ্রুপ অথবা গ্যাং ফর্ম করে আবার ক্রাইম করবে, এইগুলো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সিআইডি অথবা এখন প্রত্যেকটা পুলিশ কমিশনারেট যেগুলো হয়ে গেছে, বারাকপুর, হাওড়া, চন্দননগর, বিধাননগর, এদের ডিডি আছে। এদের মানে যারা ক্রাইম নিয়ে ডিল করার কথা, তো এদের নিজেদের মধ্যে কতটা এরা নোট এক্সচেঞ্জ করছে, একটা কমন মিটিং করে মানে এগুলো স্ট্র্যাটেজি করছে কিনা আমি জানি না। আর কলকাতা পুলিশ তো বললামই, ওদের ডিডির এটা প্রাইমারি রেসপন্সিবিলিটি। এখন ডিডি অফিসাররা মানে ক্রাইম হয়ে যাওয়ার পরে তারপরে তদন্ত আরম্ভ করলে তাহলে তো এই ঘটনাগুলো বাড়বে। দে হ্যাভ টু টেক সাম প্রিভেন্টিভ মেজার্স। একদম শেষ প্রশ্ন করবো, আপনি যে গ্রুপের কথা বললেন, তো আপনার তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, তো আপনার কি মনে হয় এটাই কোনো একটি দল বা গ্রুপের দ্বারা ঘটানো হয়েছে? মানে পরপর একদম 15 তারিখ আর 17 তারিখ, যদিও গতকালে যে ঘটনাটি ঘটেছে তা সাজানো ছিল। তো আপনার কি মনে হয় যে এর ক্ষেত্রে পুলিশের সাথে যোগ রেখে কোনো গোপন সূত্র মানে সাহায্য নিচ্ছে, কোনো বড় চক্র রেখেছে বলে মনে হচ্ছে কি আপনার? না, যে লোকগুলো ধরা পড়েছে তাতে এইটা মনে হচ্ছে না, মানে আইসোলেটেড মানে ছোট ছোট গ্যাংগুলো। আর এই যে মানে কলকাতা তো আমরা যেটা মেট্রোপলিটন এরিয়া বলি, তারই পপুলেশন প্রায় 1,40,00,000, 1,50,00,000 মতন হয়ে গেছে। তো একটা কমন গ্রুপ করে যে ক্রাইম করছে এটা আমি মনে করি না। এটা তো কিছুদিন আগে একটা সিনেমাও হয়েছিল, 80s and 90s যেরকম গ্যাং ফর্ম করে ওরা ব্যাংক ডাকাতি করতো ব্যারাকপুর জোন এলাকাতে, অথবা ইভেন একসময় টার্গেট করেছিল রুরাল ব্যাংকগুলোকে, মানে একটা গ্যাং। তো ওই ধরনের প্যাটার্ন আমি দেখছি না।
এইটা মানে গ্যাং ফর্ম করলে নির্দিষ্ট ওরা, তারপরে এখানে ইভেন ইন রিসেন্ট টাইমস ওয়েস্টবেঙ্গলে যেটা হয়েছে, যতগুলো গোল্ড ফাইন্যান্স কোম্পানি আছে, আপনি গোল্ড জমা দিলেন তারপরে আপনাকে টাকা দিলাম, এগুলোকেও টার্গেট করা হচ্ছিল। কিন্তু এখানে ওই প্যাটার্নটা আমি দেখছি না, এটা আইসোলেটেড গ্যাংস, মানে ডিফারেন্ট গ্রুপস অফ ক্রিমিনালস, তারা এই ক্রাইমগুলো করছে। বাট এইটা যেটা বলেছেন সেটা তো মানে যেগুলো সংস্থা আমি নাম আগে নিলাম, সিআইডি ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল এজ ডিডি, তাদেরও এটা ভাবা উচিত। বিকজ আগে আমরা যেটা ক্রাইম হলে তার একটা অ্যানালিসিস করতাম, মডাস অপারেন্ডি কি আছে, এখন কিন্তু অনেকগুলো টুলস এসে গেছে, প্রেডিক্টিভ পুলিশিং বলা হয় এগুলোকে। ক্রাইম যেখানে যেখানে হয়েছে সেখানে ইভেন প্লট করে ফিউচার ক্রাইম কি হতে পারে না হতে পারে। ইভেন রেলওয়ে পুলিশের ক্ষেত্রে আমরা, আমাদের একজন এসআরপি ছিলেন, ইনফ্যাক্ট হি টুক, এসআরপি শিয়ালদা থাকাকালীন হি টুক কিন ইন্টারেস্ট অ্যান্ড হি ওয়াজ এবল টু ব্রিং ডাউন এই টুলসগুলো ইউজ করে। তো কলকাতা পুলিশ ইজ মাচ মোর রিসোর্সফুল, ইভেন সিআইডি ওয়েস্ট বেঙ্গল প্রচুর রিসোর্স দেওয়া হয়। এখন ওদের কাজ যে এইগুলো মডার্ন টুলস যেগুলো এসছে, ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি যখন চাকরিতে ছিলাম ব্যবহার করিনি, কিন্তু এখন সবাই জানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা জিনিস চলে এসছে। তো এইগুলো টুলস দিয়ে প্লাস ক্রিমিনালদের ডাটা, যে মানে প্রিভিয়াসলি যারা অ্যারেস্টেড হয়েছে তাদের ডাটা নিয়ে এগুলো নিশ্চয়ই এই ধরনের ক্রাইমগুলোকে প্রিভেন্ট করা উচিত। আনলেস যেটা ইউপি থেকে যে লোকগুলো এসেছিল তাদেরকে ধরেছে, বিকজ আদার স্টেট থেকে যারা এখানে এসে ক্রাইম করে যাচ্ছে অথবা ক্রাইম করার চেষ্টা করছে, তো তাদের ক্ষেত্রে স্টেট পুলিশ, কলকাতা পুলিশের অত নলেজ নাও থাকতে পারে। কিন্তু যারা এখানকারই বাসিন্দা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে থাকে, কলকাতায় এসে ক্রাইম করে গেল, সাউথ চব্বিশ পরগনায় থাকে, কলকাতায় এসে ক্রাইম করে গেল, তো এইগুলো প্রপার ডাটাবেস বানিয়ে ওদের, ইভেন এডিজি কারেকশনাল সার্ভিসেস থাকতে আমাদের কম্পিউটারাইজেশন আরম্ভ হয়েছিল। তো যতগুলো আমাদের প্রিজনার্স, আন্ডার ট্রায়াল প্রিজনার থেকে আরম্ভ করে কনভিক্ট, ওদের প্রত্যেকের আমরা মানে ডাটা ক্যাপচার করতাম। আচ্ছা। ধরুন ফিঙ্গারপ্রিন্ট হলো, তারপরে অন্যান্য যা জিনিস ছিল, ওই ডাটাগুলো মানে আমি শেয়ার করেছিলাম উইথ ক্রাইম প্রিভেনশন অথরিটিস। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিলো, তো আমাদের কম্পিউটারে যা ছিল আমি শেয়ার করেছিলাম, সো দ্যাট মানে এমনি তো পুলিশের একটা লোক অ্যারেস্ট হলে থানাতে ওই ডাটা বেসটা আসে, তো তারপরে ওটা কম্পাইল করতে করতে অনেক সময় লাগে। তো আমাদের আমি যখন যে মানে প্রায় 10 বছর হয়ে গেছে এখন, তো আমাদের প্রায় 58 কারেকশনাল হোমস অথবা জেল ছিল। তো একবার জেল কাস্টাডিতে আসলেই আমরা আগে থেকে ব্যবস্থা ছিল, ওটা আমি একটু স্ট্রিমলাইন করে দিয়েছিলাম যে প্রত্যেকেরই ডাটা নেওয়া হবে। ডাটা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, নাম ও কী বলছে, বাবার নাম কী বলছে, ঠিকানা কী বলছে, যদি আমি এটাও চেষ্টা করেছিলাম প্রত্যেকের আধার কার্ড, যারা বন্দী ছিল ওদের মানে ইউআইডিআই অথরিটি থেকে ওদেরকে বলে স্পেশালি আধার কার্ড ওদের, সো দ্যাট দেয়ার আইডেন্টিটি ইজ ফিক্সড। অ্যান্ড এইগুলো কাজে লাগে যখন একটা যে গ্যাং যদি কেউ ফর্ম করছে, একজন দুজন ধরা পড়লে বাকিদের ব্যাপারেও বলবে, বলতে বাধ্য হবে। ক্রিমিনাল ওয়ার্ল্ডে এটাও হয় যে ক্রাইম করার সময় ওই নিজের সঠিক নাম বললো না, একটা ডাক নাম নিয়েও ক্রাইম করলো, কিন্তু ওই লোকগুলোকে ফিক্স করা যায়। কিন্তু এর জন্য মানে যেটা কাজ করতে হবে, এটা বেটার কোঅর্ডিনেশন আনতে হবে, সেগুলো না করলে তখন ঘটনাগুলো আরো বাড়বে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।